নরেন্দ্র মোদীর সাথে আগে থেকেই ঠিক করা ছিল কবে পালাবে হাসিনা। এবং সর্বশেষ জানাবো, হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিপুল অর্থ ব্যয় করছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নরেন্দ্র মোদীর সাথে আগে থেকেই ঠিক করা ছিল কবে পালাবে হাসিনা। ভারতীয় কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে ও সর্বোচ্চ নিরাপত্তায় 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান। শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি কলকাতার আকাশে পৌঁছালে সেখানকার হাসিমারা ঘাঁটি থেকে উড়ে আসা ফ্রান্সের তৈরি ভারতের 2টি রাফায়েল যুদ্ধ বিমান একে এসকর্ট করে দিল্লি নিয়ে যায়। ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার ও বিমানে পালানোর এই ঘটনার নামকরণ করা হয় শেখ হাসিনার রেস্কিউ মিশন। শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 4 আগস্ট স্যাটেলাইট টেলিফোনে 2 দফা কথা বলেছেন। এরপর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কয়েক দফা তার ফোন আলাপ হয়। ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলেন 5 আগস্ট দুপুরের আগে। হেলিকপ্টার MI-17 ও বিমানের ককপিট থেকে ঢাকা গ্রাউন্ড কন্ট্রোল, ঢাকা টাওয়ার, ঢাকা এরিয়া কন্ট্রোল ও কলকাতার সঙ্গে পাইলটের যে কথোপকথন হয় তার ট্রান্সক্রিপ্ট থেকে শেখ হাসিনা পালানোর নাটকীয় বিবরণ পাওয়া গেছে। 3 আগস্ট সেনাবাহিনীর মনোভাব জানার পরেই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালানোর সিদ্ধান্ত নেন। তার বিশ্বস্ত অফিসাররা ভারতীয় গোয়েন্দা সংস্থা এর সঙ্গে মিলে অতি গোপনে পলায়ন পরিকল্পনা তৈরি করেন বলে নিরাপত্তা সূত্র জানায়। মোদীর সঙ্গে কথা, ছাত্র জনতার বিক্ষোভ দমনে সেনাবাহিনী গুলিবর্ষণ করবে না এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে সেনাপ্রধান জানিয়ে দেওয়ার পর 4 আগস্ট শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন স্যাটেলাইট ফোনে। তিনি মোদীর সহযোগিতা চান এবং একটি ভারতীয় বিমান পাঠিয়ে তাকে নিরাপদে নেওয়ার অনুরোধ করেন। ভারতীয় প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তবে এর কিছুক্ষণ পর আবার শেখ হাসিনাকে ফোন করেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি তাকে জানান আন্তর্জাতিক নিয়ম নীতির কারণে ভারতীয় বিমান পাঠানো যাবে না। শেখ হাসিনাকে যাতে বাংলাদেশ বিমানেই নিরাপদে ভারতীয় সীমান্ত পার হতে পারেন সেই ব্যবস্থা তিনি করছেন। এরপরই শেখ হাসিনার বিশ্বস্ত কর্মকর্তারা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সলা পরামর্শ করে পরিকল্পনা চূড়ান্ত করেন। দোভালের সঙ্গে ফোন আলাপে শেখ হাসিনা দিল্লিকে ঢাকায় হস্তক্ষেপ করতে বলেছিলেন। তিনি বাংলাদেশ সামরিক বাহিনীর ওপর চাপ সৃষ্টি এবং সরাসরি অ্যাটাকের কথাও বলেন। তবে ভারতীয় পক্ষ থেকে জানানো হয় এই মুহূর্তে তারা শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন, যার রেস্কিউ মিশন হাসিনা নাম দেওয়া হয়। ভারতে পালানো এবং বল প্রয়োগ করে টিকে থাকা এই দুটো অপশন নিয়ে সিরিয়াস ছিলেন শেখ হাসিনা 3 থেকে 5 আগস্ট পর্যন্ত। সামরিক বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করেও তিনি যখন বুঝতে পারেন বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকা যাবে না, তখন পালানোই হয় তার একমাত্র বিকল্প। হেলিকপ্টারের রেস্কিউ অভিযান শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে পালানোর ঘটনা রেস্কিউ মিশন হিসেবে পরিচালিত হয়। একটি চৌকস স্পেশাল ফ্লাইং ইউনিট এই উদ্ধার অভিযান চালায়। হেলিকপ্টারের কল সাইন হচ্ছে লিওপার্ড 803। এই হেলিকপ্টারটি বিমান বাহিনীর 31 নম্বর স্কোয়াড্রনের অংশ। হেলিকপ্টারটি কুর্মিটোলা ঘাঁটি থেকে উড়ে গিয়ে গণভবন সংলগ্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে অবতরণ করে। বাণিজ্য মেলা মাঠে অবতরণের পর গণভবন থেকে আগত শেখ হাসিনা ও শেখ রেহানা হেলিকপ্টারটিতে আরোহণ করে। হেলিকপ্টারটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ের পশ্চিমে অবস্থিত কুর্মিটোলা ঘাঁটি অবতরণের মাধ্যমে হেলিকপ্টারের রেস্কিউ মিশনের সমাপ্তি ঘটে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিমান নিয়ে পলায়ন শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি ছিল একটি স্টেট এয়ারক্রাফট। এটি ভারতের DCN নিয়ে সেই দেশে প্রবেশ করেছে, কিন্তু এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছেও এর কোনো রেকর্ড নেই। বিমানটির কোনো ফ্লাইট প্ল্যান সিভিল এভিয়েশনে জমা দেওয়া হয়নি। বিমানটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয়নি, অর্থাৎ সিভিল এভিয়েশনে বিমানটির GD দেওয়া হয়নি। তেমনি বিমানটিতে যারা ছিলেন তাদেরও কোনো ইমিগ্রেশন হয়নি। আন্তর্জাতিক আইন কানুন ও নিয়ম লঙ্ঘন করে বিমানটি শেখ হাসিনা ও তার সঙ্গীদের নিয়ে ভারতে গেছে এবং আবার সামরিক কর্মকর্তাদের নিয়ে বিমানটি বাংলাদেশে ফিরে এসেছে। এজন্য শেখ হাসিনার বিরুদ্ধে যেমন অবৈধ অনুপ্রবেশের মামলা হতে পারে, তেমনি যেসব কর্মকর্তা ও ব্যক্তিরা ওই বিমানে করে গেছেন এবং ফিরে এসেছে তাদের নামেও অবৈধ অনুপ্রবেশের মামলা হতে পারে। কিন্তু ঘটনার 4 মাস পার হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়নি। DCN সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না। DCN নেওয়ার নিয়ম হচ্ছে কোনো দেশের স্টেট এয়ারক্রাফট অন্য দেশে গেলে
সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থার ক্লিয়ারেন্স নিয়ে ডিসিএন দেবে। শেখ হাসিনার স্টেট এয়ারক্রাফট ভারতের কাছ থেকে ডিসিএন পেলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্পর্কে কিছুই জানে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ডিসিএনের জন্য কোনো অনুরোধ জানায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে আমরা এই সম্পর্কে জানতে চেয়েছিলাম। আমাদের কূটনৈতিক রিপোর্টার বশির আহমেদকে মুখপাত্র জানান, এই বিষয়ে আমরা অবহিত নই। তাহলে প্রশ্ন দাঁড়ায়, শেখ হাসিনার বিমানটি কিভাবে ডিসিএন পেল? ঢাকায় আসা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলে গেছেন, বাংলাদেশের সেনাবাহিনীর অনুরোধে তারা বিমানটি ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ডিসিএন আনার ব্যাপারে ঢাকার ভারতীয় দূতাবাস কাজ করেছে। কূটনৈতিক মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে, এভাবে ডিসিএন আনাও আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। এটা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই ইস্যু হয়ে থাকে। ফ্লাইট প্ল্যান ছাড়াই বিমানটি গিয়েছে। স্টেট এয়ারক্রাফট বা কমার্শিয়াল এয়ারক্রাফট চলাচলের আগে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে ফ্লাইট প্ল্যান জমা দিতে হয় এবং এটিএস অনুমোদন করাতে হয়। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের জ্যাপসন চার্ট হয় প্রতি মাসে। এটা মুদ্রিত থাকে, এর বাইরে কোনো ফ্লাইট প্ল্যান হবে না। ফ্লাইট প্ল্যানে ওই বিমানের যাত্রী সংখ্যা কিংবা কার্গো বিমান হলে পণ্যের তথ্য থাকে। কমার্শিয়াল ফ্লাইটের মতো স্টেট এয়ারক্রাফটের ক্ষেত্রেও ফ্লাইট প্ল্যান জমা দিতে হয়, কিন্তু এ ধরনের কোনো প্ল্যান সিভিল এভিয়েশনে জমা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্লাইট প্ল্যান জমা না দেওয়ায় বিমানটি যাতে সিভিল এভিয়েশন কোনো বাধার সম্মুখীন না হয় সেজন্য 5 আগস্ট টাওয়ারে উপস্থিত ছিলেন এয়ার কমডোর AFM আতিকুজ্জামান বিএসপি, GUP NDC PSC। তিনি সিভিল এভিয়েশন মেম্বার অপারেশন অ্যান্ড প্ল্যানিং ছিলেন। তিনি নিজে এয়ার ট্রাফিক কন্ট্রোলে উপস্থিত ছিলেন। ফ্লাইট প্ল্যান ছাড়াই শেখ হাসিনার বিমানটি বাংলাদেশ FIR থেকে ভারতের কলকাতা FIR এ যেতে থাকে, কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়। ফ্লাইট প্ল্যান ছাড়াই শেখ হাসিনার বিমানটি বাংলাদেশ FIR থেকে ভারতের কলকাতা FIR এ যেতে যাতে কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়। আমাদের এভিয়েশন বিষয়ক রিপোর্টার কবিতা সিভিল এভিয়েশনের কথা বলেছেন। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া আমার দেশকে বলেন, আমি চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম না, এ বিষয়ে কিছু অবহিত নই। তখন সিভিল এভিয়েশন মেম্বার অপারেশন অ্যান্ড প্ল্যানিংয়ের দায়িত্বে থাকা এয়ার কমডোর আতিকুজ্জামান ইতোমধ্যেই বলেছেন, ওই ফ্লাইট সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তিনি তখন জেনেছেন এটি একটি ট্রেনিং ফ্লাইট। এই ফ্লাইটের ভেতরে কারা ছিলেন তিনি জানতেন না। ট্রান্সপন্ডার ও ADSB প্রসঙ্গ, শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি কুর্মিটোলা বিমানবন্দর থেকে ট্রান্সপন্ডার ও ADSB প্রসঙ্গ, শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি কুর্মিটোলা বিমানবন্দর থেকে ট্রান্সপন্ডার ও ADSB অফ করে বাংলাদেশের সাতক্ষীরার সীমান্ত অতিক্রম করেছে। বাংলাদেশ ভারত সীমানার ক্রসিং পয়েন্ট বিমাক পার হওয়ার ঠিক আগে বিমানটি ট্রান্সপন্ডার ও ADSB অন করে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে। একই সঙ্গে ভারতীয় যুদ্ধবিমান রাফায়েলের রাডারেও শেখ হাসিনার বিমানটি ভিজিবল হয়। ফলে রাফায়েল এসকর্ট করে বিমানটিকে। রাফায়েল যুদ্ধ বিমানের পাহারা যেভাবে শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি কখন আকাশে উড়বে, বিমানটির কল সাইন ও স্কোয়াকিং নম্বর কি, তা ভারতীয় কর্তৃপক্ষকে আগেই জানিয়ে দেওয়া হয়। ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে হটলাইন যোগাযোগ স্থাপন করে টাইম টু টাইম প্রয়োজনীয় তথ্য জানানো হয়। ঢাকা থেকে বিমানটি টেক অফ করার সঙ্গে সঙ্গেই কলকাতাকে জানিয়ে দেওয়া হয়। যেমন কলকাতা ট্রাফিক কন্ট্রোল যুদ্ধবিমান রাফায়েলের পাইলটকেও তা জানিয়ে দেয়। ফলে হাসিমারা এয়ারবেস থেকে যুদ্ধবিমান রাফায়েল আকাশে উড্ডয়ন করে হাসিমারা এয়ারবেসটি ডোকলাম ভ্যালির কাছাকাছি 150 কিলোমিটার দূরে। চীনকে মনিটর করার জন্য এই এয়ারবেস তৈরি হয়েছে এবং যুদ্ধবিমান রাফায়েল এখানে নিয়োজিত থাকে। এ অবস্থায় যুদ্ধবিমান রাফায়েল পশ্চিমবঙ্গের আকাশে চক্কর দিতে দিতেই শেখ হাসিনার বিমানটি সাতক্ষীরা পার হয় এবং বিমানটির ট্রান্সপন্ডার ও ADSB অন হয়। ফলে তৎক্ষণাৎ রাফায়েল যুদ্ধ বিমান দুটি হাসিনার বিমানটিকে রাডারে দেখতে পায় এবং তাদের নজরদারিতে নিয়ে যায়। উভয় বিমানের পাইলটদের মধ্যে কথোপকথন হয় এবং রাফায়েলের পাহারায় শেখ হাসিনার বিমান পৌঁছে দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে। রাফায়েল বিমান দুটির কথোপকথনের বিষয় সম্পর্কে NDTVর রিপোর্টে এসেছে। নিরাপত্তা সূত্রের পর্যবেক্ষণ হচ্ছে, শেখ হাসিনাকে ভারতীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে নিরাপদে দিল্লি পৌঁছাতেই যুদ্ধবিমান রাফায়েল দিয়ে এসকর্ট করার ব্যবস্থা করেছে। তাছাড়া ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ শেখ হাসিনার বিমানটির পাইলটদেরও পুরোপুরি আস্থায় নিতে পারেননি।
পাইলটরা শেখ হাসিনার বিমানটি যাতে অন্য কোথাও নিয়ে যেতে না পারেন সেজন্যই রাফায়েল পাহারা দিয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থায় তারা কোনো ফাঁক রাখেনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।